এশিয়া কাপের দল নিয়ে সংবাদ সম্মেলনে সোহান সাইফকে দলে নেয়া ও সৌম্য মিরাজকে বাদ দেওয়া সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি প্রধান নির্বাচক। বিশ্বকাপের পরিকল্পনাতে কাদের রাখা হবে সেটাও খোলাসা করতে পারেননি। তবে গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, এশিয়া কাপের শিরোপা জেতার ক্ষমতা রাখে বাংলাদেশ। আলোচনার বাইরে থেকে হঠাৎ করে কিভাবে বড় আসরে সাইফ হাসান, ভূমিকা কি থাকবে, কতদিনই বা সুযোগ পাবেন, সোহানকে নিয়েও এমন প্রশ্ন এসেছে। প্রধান নির্বাচক চেষ্টা করেছেন ব্যাখ্যা দিতে, তবে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছেন। কুশন সরফ বোলার্সের দরকার ছিল, সেটার একটা পারপাস, তার থেকে সেটা এক ওভার 2 ওভারের একটা পারপাস তিনি মিট করতে অ্যাড্রেস করতে পারবে। নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চলছিল। ডাবলিনে ক্রিকেট খেলতে যাবে, তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়, অ্যারাউন্ড গোটা 10 ম্যাচ খেলা তার একটা সুযোগ হয়ে যায়, অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপে প্রথম প্ল্যাটফর্মে আসার আগে। লিপুর কথাই স্পষ্ট, একাদশ তৈরি, ব্যাকআপরা সুযোগ পাবেন ইনজুরি সমস্যা দেখা দিলে। স্কিল ধারাবাহিকতায় উন্নতি না করলে সৌম্য মিরাজকে টি-20 দলে দেখেন না। সরকার is an option for the third open after being 89 matches, playing cricket for around 10 years. So I think he also knows that what he need to do to come back into the team. And তিনি আমাদের গ্রেটার ক্যানভাসে আছেন, তার অভিজ্ঞতাটাকে আমরা ফেলে দিতে পারি না। 20 থেকে 25 জন ক্রিকেটার তৈরি আছেন। এই দলের সিরিজ থেকে নজরে এসেছেন রাকিবুল, জিসান, আফিফ, রাব্বিরা। যে কোনো সময় তাদেরও ডাক আসতে পারে। We will expect যে এরকম 2-3টা নাম যারা আমাদের থাকবে, তাদেরকে আমরা পর্যাপ্ত সুযোগ দিব, পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিব, তাদের দিকেও আমরা আমাদের নজর থাকবে। তবে এর বাইরে খুব বেশি একটা বোধহয় আমরা যাব না। টি-20 ফরম্যাটে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। তারপরেও এবার আমিরাত থেকে শিরোপা নিয়ে আসার স্বপ্ন দেখছেন প্রধান নির্বাচক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপে এর আগে 3বার ফাইনাল খেলেছে বাংলাদেশ, কিন্তু একবারও ট্রফি জিততে পারেনি। 2016 সালে টি-20 ফরম্যাটেরও এশিয়া কাপে শিরোপার দ্বার প্রান্তে ছিল টাইগাররা, কিন্তু শেষ পর্যন্ত আশাহত করেছে। যদিও এবার পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় লিটনের দলের। 2012, 2016, 2018 এই 6 বছরে হওয়া 4 আসরের 3টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। শত আশা নিয়ে টিভি সেটের সামনে গ্যালারিতে বসেছে কোটি সমর্থক, কিন্তু একটি বারও সমর্থকদের আশা পূরণ করতে পারেনি টাইগাররা। বারবার আশাহত হওয়ার বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশের মানুষকে। বিশ্বকাপ না হোক, একটি এশিয়া কাপের আশা তো করতেই পারে দেশবাসী। ক্রিকেটকে ঘিরে যাদের আনন্দ উন্মাদনার অন্ত নাই। সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও এদেশের বাস্তবতায় এশিয়া কাপকে বিশ্বকাপ থেকে পিছিয়ে রাখেন না। আপনাকে সেরা একাদশটা দরকার এবং সেরা 15 জন দরকার, যাকে নিয়ে আপনি পুরো বিশ্বকাপ পর্যন্ত যাবেন। কারণ এশিয়া কাপের এটাও বিশ্বকাপ, কারণ এশিয়া কাপ সব সেরা দলগুলি এখানে পার্টিসিপেট করে। এখানে আপনার সেরা পারফরমেন্সটা দরকার, কারণ নেদারল্যান্ড সিরিজটা আছে, এখানেও কিছু খেলোয়াড়ের পারফরমেন্সটা অবশ্যই দেখতে হবে। যে সমস্ত জায়গায় ল্যাকিংস আছে ওই জায়গায় কিন্তু ফিডব্যাকগুলি দরকার। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এবার এশিয়া কাপে খেলতে যাবে বাংলাদেশ। সবশেষ প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগও রয়েছে লিটনদের। তারপরও কি অনেক দূর যাওয়ার আশা করা যায়? 2021 টি-20 বিশ্বকাপের আগেও তো ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপে গিয়ে হয় ভরাডুবি। ছেলেদের দল এখনও এশিয়া কাপ জিততে না পারলেও বাংলাদেশের নারী দলের ক্যাবিনেটে কিন্তু একটি এশিয়া কাপ রয়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2025 নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে 8 দলের এই টুর্নামেন্ট। এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এই টুর্নামেন্টের দল থেকে 3টি পরিবর্তন নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকলেও মূল আসরে খেলা হচ্ছে না দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিমের। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 2 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে।
টপ অ্যান্ড টি-20 সিরিজে নিজেদের শেষ ম্যাচেও বাংলাদেশ এ দলের বড় হার। অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে 7 উইকেটে হারল সোহানরা। টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ এ দলের শুরুটা ভালোই হয়েছে। ওপেনার জিসান আলম 50 তুলে নেন। এরপর শেষে আফিফ ও ইয়াসির আলীর ঝড়ো ব্যাটিং। 23 বলে 49 রান করেন আফিফ, ইয়াসির করেন 25 রান। অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমিকে 176 রানের লড়াকু টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ এ দল। জবাবে উড়ন্ত শুরু অ্যাডিলেইডের। ওপেনিং জুটি 123 রানের। জ্যাক উইন্টার 35 করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন ম্যাকেঞ্জি হার্ভি। দুই ওপেনারের ব্যাটে ভর করে 11 বল আগেই জয় তুলে নেয় অ্যাডিলেইড। গতবার ফাইনাল খেললেও এবার টপ অ্যান্ড টি-20 সিরিজ ভালো গেল না সোহান নাইমদের। 6 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে আসর শেষ করল। এবার ফুটবলের খবর। বাফুফের নির্বাহী সভায় সংশোধিত গঠনতন্ত্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। প্রত্যেক সদস্যের মতামতের জন্য আরও 1 মাস সময় বাড়ানো হয়েছে। ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাব জানতে অপেক্ষা বেড়েছে। সরকারের কাছে সারা দেশে 6টি স্টেডিয়াম চেয়ে চিঠি দিয়েছে বাফুফে। চূড়ান্ত হয়েছে বহুল প্রতীক্ষিত রেফারিস কমিটি। 28 এজেন্ডা নিয়ে বাফুফে নির্বাহী কমিটির সভা। দেশের বাইরে থাকায় 21 সদস্যের মধ্যে শুধু অনুপস্থিত ছিলেন টিপু সুলতান। সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সহ 3 জন যুক্ত হয়েছিলেন অনলাইনে। ঘণ্টা 5 সভায় আলোচনা হয়েছে গঠনতন্ত্র, ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাব, নারী দল, বয়সভিত্তিক ও ফুটসাল দল এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে। নির্বাহী সভায় সংশোধিত গঠনতন্ত্রের বিষয় উঠলেও সব সদস্যের মতামত নিতে আরও 1 মাস সময় নেওয়া হয়েছে। বাফুফের গঠনতন্ত্র সংশোধন কমিটি খসড়া দিয়েছেন গঠিত কমিটি। সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়া পর্যালোচনা করার জন্য 1 মাস সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাহী কমিটি সদস্যদের পাশাপাশি বাফুফের সাথে জড়িত স্টেক হোল্ডারদের সাথেও আলোচনা করা হবে। মাঠ সংকট কাটাতে আলোচনা হয়েছে সভায়। সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, নীলফামারী ও গাজীপুরে ফুটবলের জন্য স্টেডিয়াম চেয়ে সরকারকে চিঠি দেওয়া হয়েছে। রেফারিস কমিটির অনুমোদনও হয়েছে। রেফারিস কমিটিতে নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারিস কমিটি আমরা করেছি এবং আমরা খুব সহসাই হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো বাফুফে ভবনের বাইরে নির্বাহী কমিটির সভা হয়েছে। এই ভেন্যুটা আজকে আমাদের প্রেসিডেন্টের খুব ক্লোজ একজন, উনি আমাদেরকে স্পন্সর করেছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। গেল ম্যাচে ভারতের কাছে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয়ের পাশাপাশি গোল ব্যবধান বাড়িয়ে নেওয়া জরুরি, কেননা রাউন্ড রবিন লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। টানা 2 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে ভারত। গত ম্যাচের ভুল শুধরে নেপাল ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। ছোটখাটো যে ভুলগুলা ছিল আজকে ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে। আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলা হচ্ছে রিকভারি হয়েছে। আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো। আশা করছি ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি ফিরব। নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কিছু জটিলতায় গত মে মাসে শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা দলের ভারত সফর। তবে সব শঙ্কা দূর করে 3 মাসের মধ্যেই ভারতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। 2025 সালে লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে আর 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা। দিন, তারিখ ও ভেন্যু ঠিক হলেও প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি। কেরালার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ভি আব্দুর রহিমানও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2011 সালে সবশেষ ভারত সফর করেছে আর্জেন্টিনা জাতীয় দল। তখন বাংলাদেশেও এসেছিল মেসির দল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।